রাকিবের মতো অগণিত যোদ্ধার ভবিষ্যৎ ধীরে ধীরে অস্পষ্টতার দিকে ধাবিত হচ্ছে। কমে আসছে সময়, বাড়ছে অনিশ্চয়তা, বাড়ছে অঙ্গহানির সম্ভাবনা। যারা দেশের জন্য যুদ্ধ করেছে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এই মুহূর্তে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে পড়ে। মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, যদি রাষ্ট্রীয়ভাবে এদের জন্য কিছু করার মতো এই মুহূর্তে তহবিল না থাকে, তাহলে আপনি দেশের বিভিন্ন স্থানের সরকারি অ্যাকাউন্টে ফান্ড কালেকশন করতে পারেন। যেভাবে বর্ণাঢ্যদের সাহায্যে দেশবাসী এগিয়ে এসেছে, এদের সাহায্যে অবশ্যই আমরা এগিয়ে আসব। অনুগ্রহ করে আর দেরি করবেন না। যারা রাষ্ট্রীয় গঠনের কাজ করছেন তাদের বলি, আপনারা এই যোদ্ধাদের, এই শহীদদের আলাপকে দ্বিতীয় শ্রেণীর আলাপে ফেলে দিচ্ছেন। এটা ভীষণ অন্যায্য, ভীষণ অন্যায়। মুহূর্তে রংপুর নীলকণ্ঠ মাস্টারপাড়ায় এসেছি। রাকিবুল ইসলাম রাকিব ও গত আমাদের যে গণ অভ্যুত্থান এবং ছাত্র আন্দোলন, সেখানে গত 19শে জুলাই সে আহত হয় এবং আমরা তার হতাহতের যে ঘটনা বলি, এটা তার মুখ থেকেই শুনবো। 16 তারিখ থেকেই যখন আন্দোলনের ডাক আসে, তখন থেকে আন্দোলন ছিলাম আমরা। 19 তারিখ ফ্রাইডের দিন আন্দোলনটা শুরু হয় জুমার নামাজের পর থেকে। তখন থেকে আমরা মোহাম্মদপুর এরিয়ায় রাস্তা অবরোধ করে আন্দোলন করি। এক পর্যায়ে আসরের নামাজের পর থেকে একদম উপর থেকেও হেলিকপ্টারে গুলি করা হয়। আবার পুলিশ, র্যাব, এটা বুলেট দিয়ে, রিয়েল বুলেট দিয়েও গুলি করে। চোখের সামনে দেখতেছিলাম যে মানুষ মারা গেছে। আমার পাশে এক সহযোদ্ধার ঠিক কানের এদিক দিয়ে গুলিটা লাগে, লেগে এদিক দিয়ে বের হয়ে যায়। এটা চোখের সামনেই দেখা। পর্যায়ে পুলিশ অতর্কিত ভাবে কোথায় থেকে স্নাইপার ইউজ করতেছে নাকি কি ইউজ করতেছে জানি না, একদম রিয়েল বুলেটের যে একটা আওয়াজ, শব্দ, এটা হচ্ছিল আর কি। সেই অবস্থায় আমি পানি দিচ্ছিলাম, সাধারণ মানুষের ঠান্ডা পানি সাপ্লাই দিচ্ছিলাম। সেই সময় গুলি যখন করতেছিল, আমার পাশে যখন একজন পড়ে গেল একদম স্পট ডেড, তখন আমি বুঝতে পারলাম যে রিয়েল গুলি হচ্ছে। তখন আমি এক পর্যায়ে পানির বস্তাটা রেখে সাধারণ মানুষদের বলতেছিলাম যে আপনারা কভার নিয়ে থাকেন, এটা রিয়েল বুলেট ইউজ করতেছে, তারা একটু কভার নেন। এটা বলতে বলতে আমার আর কি বা পায়ের হাঁটুতে গুলি লাগে। পিছন থেকে গুলিটা আমি তখনও বুঝতে পারিনি যে আমার এই অবস্থা। তো আমি যখন হাঁটতে গেলাম বা দৌড়াতে গেলাম, তখন আমি দেখতেছি আমি আর পারতেছি না। তারপর পায়ে হাত দিয়ে দেখি যে আমার 2টা হাড় বের হয়ে গেছে। মানে আমার পিছন থেকে, হাঁটুর পিছন থেকে গুলিটা লাগার পর এই জায়গায় হাড় যে আছে ওটা 2 ভাগ হয়ে গেছে আর কি। 2টা ভাগ হয়ে আমার প্যান্ট, জিন্স প্যান্ট পরা ছিল, প্যান্টের উপর দিয়ে বেরিয়ে গেছে। গুলি লাগছে। এটা এটা মাংসের উপর দিয়ে গেছে, মানে এটা ভেতরে ঢুকে নাই, সাইড দিয়ে মাংস, এটা 8টার মতো সিলাই পড়ছে। এটা 2 ইঞ্চির মতো ফাঁক হয়ে গেছিল মাংস। তখন আমি কোন রকম এই আহত পা নিয়ে আমি ন্যাংরায় ন্যাংরায় এক পায়ের উপর ন্যাংরা ন্যাংরা একটা কভারে যাই আর কি। কভার নেওয়ার পরে আমি মোটামুটি ওখানে 10 থেকে 15 মিনিট পড়েছিলাম। তখন অনেক রক্তক্ষরণ হয়। এক পর্যায়ে 2জন সহযোদ্ধা, একটু পরিস্থিতি যখন স্বাভাবিক হয়, তারপরে ওরা রিস্ক নিয়ে আমাকে আনুমানিক ওই সময় আপনি কতক্ষণ ছিলেন ওখানে ওই অবস্থায়? আমি 10-15 মিনিট তো পড়েছিলামই। পরবর্তীতে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্টের জন্য? তখন হাউজিং এর, ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এরিয়া, ওখানে হাউজিং এর ভিতরে তো কোনো ফার্মেসিও খোলা ছিল না। এক পর্যায়ে একটা ফার্মেসি খোলা হলো, ওটা ফার্মেসির নাম ছিল মামনি ফার্মেসি। ওই ফার্মেসির ওখানে প্রায় ওখানে আমি সহ আরো 25 থেকে 30 জন গুলিবিদ্ধদের নিয়ে আসা হয়েছে আর কি। এক পর্যায়ে আমার ওই নর্মাল যে ট্রিটমেন্ট গুলা, হেক্সিজল, পপিসেপ ইউজ করার পরে রক্তটা বন্ধ তো হচ্ছিল না। তারপর ওরা শক্ত কাপড় দিয়ে এটা আমার পাটা বাঁধার পরে আমার ইতিমধ্যে আমার বন্ধু, আমার বড় ভাইরা, ওখানকার যারা স্থানীয় ছিল, তারা খবর পায়। ওরা আসার পরে কোনোভাবেই আর কি অ্যাম্বুলেন্স বা রিক্সা বা ভ্যান কোনোভাবে ম্যানেজ করতে পারতেছিল না যে আমাদের হসপিটালাইজ করবে। কারণ মেইন রুটে গোলাগুলি তখনও চলতেছিল। আমাকে প্রথম অবস্থায় পপুলার হসপিটালে নিয়ে যায়। তখন পপুলার হসপিটালে যখন জানছে যে এটা গুলিবিদ্ধ, তখন ওরা ওখানে অ্যাডমিট নেয় না। তারপরে আমি চলে যাই আনোয়ার খান মেডিকেলে, ওখানেও আমাকে অ্যাডমিট নেয় না। তারপরে ইবনে সিনা হসপিটালে যাই, ওখানেও আসলে ভর্তি নেয় না। ইবনে সিনা যেটা করছিল, আমার এক্স রে করছিল। এক্স রে করার পর আসলে দেখে যে ভিতরে
গুলি নাই, মানে গুলিটা বের হয়ে গেছে। তখন একটু আস্তে আস্তে পাইলাম যে না, গুলি তো নাই, আমি অন্য কিছু বলতে পারবো, হয়তো বলতে পারবো যে হচ্ছে অ্যাক্সিডেন্ট করছি, বাইকে অ্যাক্সিডেন্ট করছি এইভাবে। তো এইভাবে আরেকটা হসপিটালে গেলাম, বললাম যে বাইক অ্যাক্সিডেন্ট করছি। তারপরে ওরা আশ্বস্ত দিল না যে এডমিট দিবে, বাট পরে যখন দেখে যে এটা বাইক অ্যাক্সিডেন্ট না কোনোভাবেই, হচ্ছে এটা হোল আছে একটা আর হাড় বের হয়ে গেছে, তখন বুঝতে পারে যে এটা গুলি দিয়ে আঘাত। পরে ওরা আসলে অ্যাডমিট নেয় না। পরে আমি রাত 11টার দিকে পঙ্গু হাসপাতালে যাই, যেটা নিটোর বলা হয় আর কি, এটা ওটাতে যাই। যাওয়ার পরে ওখানে অ্যাডমিট নেই। অ্যাডমিট নেওয়ার পরে আমি তখন হচ্ছে রাত 11টা বেজে যায়। তখন হচ্ছে ওরা বুঝতে পারে যে আমার হাত পা একটু সাদা হচ্ছিল, যে ব্লাড নাই। তখন ইনস্ট্যান্ট, আমার কপালটা ভালো যে আমার বন্ধুর ইনস্ট্যান্ট হচ্ছে ও আবার গ্রুপের সাথে ম্যাচ করে, ওরা আমাকে 2 ব্যাগ ব্লাড দেয় ইনস্ট্যান্ট। দেওয়ার পরে একটু স্বাভাবিক হয়। আমি তখনও আমার সেন্স ছিল। আর সবচেয়ে বড় ব্যাপারটা হইছে, তো মেডিকেল আমার তো অবস্থা খারাপ, আমি তো বুঝতে পারতেছিলাম। তখন তো আমি বুঝতে পারতেছিলাম যে আমার অবস্থা ভালো না। বাট হচ্ছে যখন হসপিটালে 11টা 12টা এরকম একটা বাজে, তখন আমার ব্লাড দেওয়ার পরে আমার একটু শরীরে সেন্স, মানে ভালো একটু বোধ হচ্ছিল, বাট পা তো অবস্থা ভালো না। বাট একটু পর পর যে রুগীগুলো আসতেছিল, ওদের দেখার পরে আমার মনে হচ্ছে যে আমি অনেক ভালো আছি। কারো হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, ছোট ছোট বাচ্চা অথবা পথ শিশু, ওদের মানে 2 পা, এক বাচ্চা দেখি যে 2 পা হাঁটু থেকে উড়ে গেছে। হ্যাঁ, আসলে এই মর্মান্তিক দৃশ্যগুলো দেখার পরে মানে মনে হচ্ছে যে না, আমি ভালো আছি। তারপর আপনি পঙ্গু হসপিটাল থেকে রংপুরে কবে ফিরলেন? পঙ্গু হাসপাতালে আমি আমার ওই 11টার সময় অ্যাডমিট নেওয়ার পরও আমাকে আমার চিকিৎসাটা পাই, সিরিয়াল পাই, আমার অপারেশনের সিরিয়ালটা পাই হচ্ছে সকাল 7টার সময়। সারা রাত ওখানেই আমি ছিলাম, একটা ইয়ার উপরে, কি জানি বললে, যেটা টলি, ওই টলির উপরেই সারা রাত আমি ছিলাম। তারপর আমার কোনো রকম ওটা অপারেশনটা হয়, কোনো রকম আর কি, মানে ওটা ঠিক হয়নি আর কি, যেটা বলি। একজন ডক্টর আমার শুধু টয়লেটিং করে, টয়লেটিং করার পর হাড় যেটা ছিল ওটা ভিতরে চাপ দিয়ে ঢুকাই দিয়ে ব্যান্ডেজ করে দেয়, মানে ট্রিটমেন্টটা প্রপারলি হয়নি। রংপুরে এসে আপনি প্রথম কি ট্রিটমেন্ট নিলেন এবং কোথায় রংপুরে আপনার আমি treatment আসি হলো? হচ্ছে 21 তারিখ রাত্রে, আমার 3টার দিকে আমার বাসা থেকে আমার ভাইরা হচ্ছে অ্যাম্বুলেন্স পাঠায় দেয়। ওই অ্যাম্বুলেন্সে করে আমি 22 তারিখে রংপুরে আসি। তখন হচ্ছে 22 তারিখে আসলে আমার অপারেশনটা হয়, এটা ইভার কেয়ার স্পেশালিস্ট হসপিটালে। ওরা আমার মানে 3 ঘন্টা ধরে অপারেশনটা করে, খুব ভালো অপারেশন করে তারা। আমার 4টা কিউআর লাগায় তারা, কিউআর লাগায়। টয়লেটিংটা খুব ভালো হয়, মানে ওরা তো নিটোরে তো আমার সেলাই করছিল আর কি, এটা 3 দিনের মধ্যে গন্ধ হয়ে গেছিল একটা টয়লেটিংটা। তারপরে এটা 3 ঘন্টা ধরে এরা, ডক্টর হজরত স্যার ছিল, উনি অপারেশনটা করছে দায়িত্ব নিয়ে। মোটামুটি সাকসেসফুলি অপারেশনটা হয়েছে। হওয়ার পরে হসপিটালে ওখানে আমি 8 দিনের মতো ছিলাম করি আর কি। বর্তমানে আপনার তখন পায়ের আমি আসলে পরিস্থিতিটা কি? তখন হ্যাঁ এখন বর্তমানে হচ্ছে আমার পায়ের অবস্থা এখন যেটা দাঁড়াইছে, আমি পায়ের হাঁটুর পর থেকে বোধ পাই না। মানে আমার এটা ডাক্তার দেখাইছি, রংপুর মেডিকেলে গেছিলাম, 3 দিন ছিলাম ওখানে। ওখান থেকে আবার বাসায় আসছি। তারপর হচ্ছে রংপুর 3 দিন থাকার পর আমার ইনফেকশন করছে, মানে রংপুর মেডিকেলে থাকার ওই সময়টা 3 দিনের মধ্যে আমার ইনফেকশন করছে আর কি। আমার যে বোধ পাইতেছিলাম না, পায়ে আমার বোধ নাই। তখন হচ্ছে আবার এই উন্নত ট্রিটমেন্টের জন্য সিএমএস যাই, রংপুর সিএমএস এ। ওখানে একজন ডাক্তার, উনি দেখছে আমাকে, দেখার পরে উনি বলছে যে তোমার তো হায়ার ট্রিটমেন্টের প্রয়োজন, রংপুরে এই ট্রিটমেন্টটা তুমি পাবা না। আমাকে অনেকক্ষণ, উনি প্রায় কর্নেল মেবি, উনি রংপুর সিএমএস অর্থোপেডিক্স এর হেড, উনি প্রায় আধা ঘন্টার মতো আমাকে সময় দিছিল। আমার বিস্তারিত জানলো, সবকিছু খুঁটিনাটি দেখলো। দেখার পরে উনি বললো যে আসলে তোমার ট্রিটমেন্ট তো রংপুরে হবে না, তোমার তো নার্ভ ছিঁড়ে গেছে, এটার জন্য হায়ার ট্রিটমেন্ট তোমার প্রয়োজন। তো উনি আমাকে রেফার করলো, যে কোনো জায়গায় যেতে পারো, দেশের বাইরেও যেতে পারো, আবার দেশেও ট্রাই করতে পারো। যে গুলিবিদ্ধ বা নার্ভ ছিঁড়ে যাওয়ার এটা বাংলাদেশে রেয়ার, এর জন্য হয়তো বা আমাকে তার অর্থ যে আপনারাও নিশ্চিত না যে বাংলাদেশে এটার প্রপার ট্রিটমেন্ট হবে, এটার জন্য বাইরে যাওয়াটাই বেটার হবে। হ্যাঁ, উন্নত অ্যাকচুয়ালি চিকিৎসার আমাদের এই জন্য। গর্তটা আছে না, এই গর্তটা শুকানোর পরে ওই ট্রিটমেন্টে আমি যাব। অলরেডি মোটামুটি 1 সপ্তাহের মধ্যে এটা শুকায় যাবে। যাওয়ার পরে আমার ঢাকায় যেতে হবে। ঢাকা যাওয়ার পর কিছু নার্ভের টেস্ট আছে, এগুলো করতে হবে। করার পরে আসলে সিচুয়েশনটা বুঝতে পারবো যে আমার বাংলাদেশে হবে কিনা বাইরে যেতে হবে। এ পর্যন্ত আপনার চিকিৎসা বাবদ কি পরিমাণ অর্থ আপনাদের ব্যয় হয়েছে? অ্যাকচুয়ালি এটা আসলে টাকাটা তো ফ্যাক্ট না, যে আমি যে 40 দিন ধরে কষ্ট করতেছি, যে আমি মুভ করতে পারি না, এই যে শুয়ে আছি বালিশের উপরে, যে এইটা সবচেয়ে বড় কষ্ট।
আর যেটা ব্যয় হয়েছে অলরেডি 2.5-3 লাখ টাকার মতো চলে গেছে। তারপরেও তো আপনার তো সরকারের বা আমাদের দেশের আপনার প্রতি একটা আমাদের দায়িত্ব আছে এবং আপনার নাগরিক হিসেবে একটা অধিকার আছে। তা আপনি আমাদের এই গত যে আন্দোলন, এই আন্দোলনের আপনি সম্পৃক্ত ছিলেন এবং আপনার দায়িত্ববোধ থেকে, সেখানে রাষ্ট্রের দায়িত্ববোধ থেকে আপনি কি ধরনের আশা করেন যে আপনাকে নাগরিক হিসেবে এই আপনার চিকিৎসায় সরকার বা রাষ্ট্র কিভাবে আপনাকে সহায়তা করতে পারে? আসলে সহায়তা এটা তো মানে এভাবে বলতেও চাচ্ছি না। যেটা হচ্ছে, যেহেতু আমি আন্দোলনে ছিলাম, এখন আমরা বিজয় হয়েছি না, যখন যদি বিজয় না আসতো আমাদের, তাহলে একটা সিচুয়েশনটা অন্য ব্যাপার দাঁড়াতো। তখন তো নিজেই এই অর্থটা নিজেই গিয়ে বহন করতে হইতো। যেহেতু এখন আমরা জিতছি, আমরা আমাদের আহ বিজয় আসছে, এটা আমি এখন সরকারের কাছে তো বলতে পারি যে এই চিকিৎসার দায়ভারটা তারা নিক। কারণ তাদের যদি অ্যাবিলিটি থাকে তারা নিক, আর যদি না থাকে যে সরকার যে আমাদের অ্যাবিলিটি নাই, তাহলে এই জিনিসটা তো আমাকেই করতে হবে। হ্যাঁ, যদি সরকারের কাছে মানে আহ, বিভিন্ন ভাই ব্রাদারের মাধ্যমে তো জানতে পারছে যে হচ্ছে আমার এরকম ক্ষতি হয়েছে, বাট এইরকম সরকার থেকে এখন পর্যন্ত আমি কোনো অনুদান পাই নাই। হ্যাঁ, আর শুধু হচ্ছে যখন রংপুর মেডিকেলে আমি ভর্তি ছিলাম, সমাজ সেবা থেকে আমাকে কিছু ওষুধপত্র দেওয়া হয়েছিল। কি এর পরিমাণ? বাইরে এই এই পরিমাণ সেটা? এটা তো বলতে পারবো না, তবে হচ্ছে ওরা ওই যে প্রেসক্রিপশনটা করছিল ওই অনুযায়ী কিছু ওষুধ দিছিল। মানে মোট কথা আপনি সরকারিভাবে কোনো প্রকার অনুদান বা সাহায্য বা উন্নত চিকিৎসার যে আহ, উপায়গুলো তার কোনোটাই পাননি এখন না, না, পর্যন্ত? না, আমি এখনো